মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি প্রমাণ তুলে না দাও তাহলে আমি কিন্তু এক্ষুনি তোমাকে শেষ করে দেবো এখানে। দাও। তাড়াতাড়ি দাও। পুলিশ কাকা! পুলিশ কাকা! রাধা কোথায় গেল? রাধা! 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 রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রক্ষা করো, রাধা মাধব রক্ষা করো, এবারের জন্য রক্ষা করো। আমাকে যে বাঁধতে হবে রাধা মাধব। আমি শুধু মেঘাদিতে মুখোশটা সবার সামনে খুলে দিই, তারপরে আবার যা হয় হোক। একটুখানি রক্ষা করো আমাকে, এবারের জন্য রক্ষা করো রাধা মাধব। দেখো রাধা মাধব। কোথায় গেল? কোথায় গেল রাধা? কি হবে এবার? কি হবে? আমি বাঁচবো তো? না 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 না, এভাবে এখানে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকাটা রিস্ক। চলে যেতে হবে এখান থেকে। সন্তানটা কোথায় গেল? বাবু, বাবু, আপনার কথা এত কেন মনে পড়ছে আমার? এত কেন মনে পড়ছে? একবার যদি দেখতে পেতাম, শেষবারের জন্য যদি দেখতে পেতাম। বাবু, আমার যদি কিছু হয়েছে আপনি পুপুলকে দেখে রাখবেন বাবু। আমার বাবাকে দেখে রাখবে না। না, আমার বাবাকে আপনি দেখতে যাবেন কেন? আমি তো আপনার কেউ নই, আমি তো আপনার শত্রু। আপনি আমার ঠাকুর, ঠাকুর তুমি দেখে রেখো আমার বাবাকে। ঠাকুর তুমি দেখে রেখো। মেঘাতে চলে গেছে মনে হচ্ছে। তাহলে আমাকে কে ফোন করেছিল? তো পরিষ্কার হয়ে গেল মিথ্যে বলেছে। কিন্তু ওই বুড়িমা কেমন অদ্ভুত ভাবে বলছিল যে বিপদ আসছে, অনেক বড় বিপদ আসছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা আদৌ বুঝতে পারছি না। হ্যালো আদি, তুই কোথায়? আমি আসছি বাবা। বাড়িতে সব ঠিক আছে গো? হ্যাঁ, এমনিতে ঠিক আছে, কিন্তু রাধার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি। কাউকে কিছু না বলে কোথায় যে গেল মেয়েটা? ওদি তো খুব রাগারাগি করছিল, আর আমারও খুব চিন্তা হচ্ছে। পরের মেয়ে, যদি কোনো বিপদ হয় তাহলে কি জবাবদিহি করবো বলতো? আমি আসছি, এসে কথা হচ্ছে। আচ্ছা, সাবধানে রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাধা, পালিও না রাধা।
অনেক অনেক দৌড় করিয়েছো তুমি আমায়। আর না রাধা, আর না, এবার তোমার খেলা শেষ। আর তোমার ঠাকুর আর তোমার আদরের বুদ্ধি দিয়ে কেউ তোমায় বাঁচাতে পারবে না, কেউ না। মেঘা দিদি, এত কিছু করছো তুমি? আমাকে যেতে দাও বলছি। আরো কত কিছু বাকি আছে তুই জানিস না রাধা। আগে তো তোকে শেষ করে তিলে তিলে মারবো আমি তোকে। আর তারপর আমি আমার আদিকে বিয়ে করবো, ওই সেন বাড়ির বড় বউ হব আমি। আর তারপর পুপুল। না না মেঘা দিদি শোনো আমার কথা। পুপুল বাচ্চা একটা মেয়ে, ও কিচ্ছু বোঝে না। ও কি বোঝে বলো তো? ওকে কিছু করো না। ছোটবেলায় মা মারা গেছিল, ও সত্যি কিছু বোঝে না। ও দয়া করে। আমি কি করবো সেটা আমি খুব ভালো করে জানি। ভূত দিদি তোমাকে ছাড়বে না মেঘা দিদি, ভূত দিদি তোমাকে ছাড়বে না, তুমি দেখে নিও। আর আমিও তোমাকে ছাড়বো না, বুঝেছো? দে বলছি, দে ব্যাগটা, ব্যাগটা ছাড়ো। রাধা করছো কি? ব্যাগটা রাধা। মেঘা দিদি ব্যাগটা দাও। মেঘা দিদি ব্যাগটা দাও বলছি। ছাড়ো তোমরা, ছাড়ো আমাকে, ছাড়ো। মেঘা দিদি একটা কথা। ছাড়ো না, ছাড়ো আমাকে, ছাড়ো। মেঘা দিদি না, মেঘা দিদি। তোমার এত কষ্ট করে জোগাড় করা প্রমাণ আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেব। আগুন। মেঘা দিদি শোনো না। মেঘা দিদি করো না। মেঘা দিদি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবারে সত্যিই খুব সুন্দর লাগছে। তোমরা দেখো ঠাকুর, আমি কিন্তু এই নবগ্রাম ছেড়ে কোথাও যাব না। তোমরা সব সময় আমার সঙ্গে থেকো, আমাকে সব বিপদ থেকে রক্ষা করো। আসার পর থেকে সবকিছু কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। সব সময় মনে হচ্ছে কেউ আমার সঙ্গে আছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। বারবার মন বলছে কেউ আমার সঙ্গে রয়েছে, আমার উপর নজর রাখছে। ঠাকুর, কেন এমন হচ্ছে গো? মা, তুমি সব সময় বলতে সন্ধ্যাবেলা শাঁখ বাজাতে। তোমার অষ্টমী বড় হয়ে গেছে মা। গরমের মধ্যে কথা নেই, বার্তা নেই, পট করে আলোটা চলে গেল, কোনো মানে হয়? কি করবে বলো, লোডশেডিং হলে তো আর কিছু বলার নেই। ওই মোমবাতি নাও। দরজাটা একটু খুলে দি বলো। হ্যাঁ, একটু হাওয়া খেলবে। কি সব বাড়িতে আলো জ্বলছে, আমরাই শুধু অন্ধকারে? কি হলো ব্যাপারটা? কি গো, কি হলো তোমার? কি হয়েছে?
ও ঢিল ফেলেছে, ঢিল। ঠাকুরের নির্দেশ অমান্য করে অষ্টমীকে সাহায্য করার ফল তোকে ভোগ করতেই হবে। আজ আলো গেছে, কাল খাওয়ার যাবে, আর ঘরে তো বউ আছে। তাহলে কি ওরা দিদিমণি খোঁজ পেয়ে গেল? আমার তো তাই মনে হচ্ছে। তা কি হবে? সময় হয়ে গেছে, ওই মেয়েটার ব্যবস্থা করে যে যার মতন চলে যাবি। নবগ্রামে যেন ওই মেয়েটাকে আর কোনোদিন না দেখা যায়, বুঝেছিস? কাজ হয়ে যাবে দাদা। যা 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 যা, চল। দুর্জয় মেয়েটাকে তাড়ানোর জন্য গুন্ডা ভাড়া করেছে। অষ্টমী রায়, নবগ্রামে আজই তোমার শেষ দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন, আপনাদেরকে ভালো কথা বলছি, আপনারা এখান থেকে চলে যান। আপনি এলাকায় নতুন, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বেরিয়ে যান। এতবার করে বললাম, আমার কথা শুনলেন না। এবার কি হবে? কি করে বাঁচাবো ওনাকে? আপনাকে অনেকক্ষণ ধরে সত্যি কথা বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তা আপনি বলেননি। এবার আমরা বলছি, আপনি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের নতুন দিদিমণি, তাই না? আপনাকে ঠাকুর এই গ্রাম ছাড়তে বলেছিল, তা আপনি ছাড়েননি। এখন এই গ্রাম ছাড়েননি কেন? এবার কি হবে? এরাও তো আমায় চেনে। না না, ভয় পেলে চলবে না অষ্টমী, কিছু একটা করতেই হবে। কি হলো দিদিমণি, উত্তর দিন। দাঁড়া, কোথায় যাচ্ছে? আমার হাতটা ছাড়ুন। দেখুন, আমার হাতটা ছেড়ে দিন, নাহলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। হাতটা ছাড়ুন। করুন, চিৎকার করুন, কেউ আশপাশে আসবে না। চিৎকার করুন। আমাকে ছাড়ুন। কেন এরকম করছেন আমার সাথে? ছেড়ে দিন। বাঁচাও, 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 বাঁচাও। না, এখানে আমার থাকা ঠিক হবে না। প্লিজ ছেড়ে দিন। তাড়াতাড়ি মশালটা এনে আগুনটা লাগিয়ে দে। ঠাকুরের নির্দেশ বলে কথা। কি বলুন? ঠাকুরের নির্দেশ মানে পুরুষোত্তম সিংহ বলেছেন আমাকে পুড়িয়ে মারতে? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এটা করবে না, এটা করবে না। বাঁচাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সোহিনী, নতুন ধরনের একটা বিজনেস।
কিভাবে এটা তোমার মাথায় এলো? লকডাউনে 2020 সালে, সেই সময় আমরা সবাই গৃহবন্দী ছিলাম। আমার ছোট থেকেই গার্ডেনিং ভীষণ ভালো লাগে, তার সাথে আমি ঘর গোছাতে এবং সাজাতে খুব ভালোবাসি। তার জন্য আমি ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়েও পড়াশোনা করছি। তো তখনই গার্ডেনিং করতে করতে আমার মনে হলো যে শুধু গাছ কিনে এনে গাছ লাগালেই হবে না, গাছের চারিপাশটা যাতে একটা ছোট একটা থিম যদি দেওয়া যায়, প্রত্যেকটা আলাদা আলাদা করে সেগমেন্ট বানিয়ে প্রত্যেকটা সুন্দর করে যদি সাজানো যায়, বিউটিফিকেশন যেটাকে বলে, সেই জন্যই আমার এই ছোট্ট ব্র্যান্ডটাকে বড় করা, যেটা হচ্ছে প্লান্টেরিয়ার। আমি নামটাও সেভাবে দিয়েছি, প্লান্ট প্লাস ইন্টেরিয়ার ইজ ইকুয়াল টু প্লান্টেরিয়ার। আইডিয়াস কিছুই ছিল না আমার কাছে সেরকমভাবে, পুরো 2-3 মাস রিসার্চই করতে লেগেছে আমার, যে জিনিসগুলো আমি কোথা থেকে পাবো। তারপর ম্যাক্সিমাম প্রোডাক্টই আমরা দেখতাম যে বাইরে থেকে আসে, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট খুব একটা নয়। তো কিভাবে জিনিসগুলোকে আনা যায় সেই পুরো রিসার্চ করে সেইগুলোর নানা রকম সোর্স দিয়ে আমি এই জিনিসগুলো বার করি নিজের থেকে। প্রথমে আমি নিজের জন্য আনিয়েছিলাম, তারপর আমি সাজিয়ে যখন সেটাকে সোশ্যাল মিডিয়ায় দিই তখন সবাই খুব জিনিসটাকে ভালোবাসে, সব প্রচুর মেসেজ আসে আমার কাছে যে এইগুলো কোথায় পাওয়া যায় কোথায়। তখন আমার মাথায় আসে যে আমি যদি বিজনেসটা শুরু করি তাহলে কেমন হয়। তো সেখান থেকে আমার ফার্স্ট লাইভ এক্সিবিশন এবং আমি প্রোডাক্ট অল্প অল্প করে তুলতে শুরু করি। তো আস্তে আস্তে যখন অডিয়েন্সকে বুঝলাম যে না মানুষ ভালোবাসছে, তখন আমি জিনিসটা নিয়ে ফুল ফ্লেজেড ভাবে আমার প্যাশনটাকে প্রফেশনে কনভার্ট করি। তো এই প্রোডাক্টগুলো কোত্থেকে পাও, কোত্থেকে আনো? সমস্ত ইম্পোর্ট করতে হয় বিভিন্ন দেশ থেকে, প্লাস আমার ইন্ডিয়ান প্রোডাক্টও আছে। কিছু কিছু প্রোডাক্ট আছে পিভিসি, কিছু কিছু রেজিনের আছে, কিছু স্টোন ডাস্টের আছে, সেইগুলো ইন্ডিয়ান বানানো সেগুলো এখানে। আর ম্যাক্রেমে যেটা আছে সেটা আমি কারিগর দিয়ে এখানেই বানাই, ডিজাইন দিয়ে ওরা বানিয়ে দেয়। আজকে আমি আপনার জন্য একটা নিয়ে এসেছি ছোট্ট উপহার। এটা হচ্ছে রেনবো হ্যাঙ্গিং, যেই ডিজাইনটা আমারই দেওয়া। এটা আমার খুব ফেমাস একটা আইটেম, তো ভীষণ সুন্দর, খুবই ভালো। ওয়াল হ্যাঙ্গিং এটা পুরোপুরি হ্যান্ডমেড, প্রত্যেকটা ম্যাক্রেমে, আর এগুলো কালার ডাই করে বানানো হয়েছে। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। প্রোডাক্টগুলো তুমি নিয়ে আসো, তারপরে এগুলোকে অ্যাসেম্বল করো। হ্যাঁ, মানে আইডিয়াটা তুমি করো যে কিভাবে সাজালে এটা ভালো লাগবে। একদম। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রিয়াঙ্কা, তুমি স্কুল টিচার। হ্যাঁ দিদি। ছেলেকে একা হাতে মানুষ করছো। হ্যাঁ, বর্তমানকালে তাই। কেন এরকম সিচুয়েশন হলো? আমার 2016 সালে রেজিস্ট্রি ম্যারেজ হয়। রেজিস্ট্রি ম্যারেজের পরে আমার ধরা পড়ে আমার পেটে ইউট্রাসে বড় বিগ সাইজের ফাইব্রয়েডস। তার জন্য আমার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিয়ে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করা হয়, কি না ভবিষ্যতে আমার হয়তো বাচ্চা নাও হতে পারে, এই একটা সম্ভাবনা থেকে তারা বিয়েটাকে রিজেক্ট করতে চায়। সেখান থেকে বিয়েটা ভাঙলেও তো ডিভোর্সি হিসাবেই পরিগণিত হব, সেই হিসাবে ওটাকে টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করলাম। করার পর যাই হোক কোনোভাবে তাদের মনে হলো যে না ঠিক আছে এটা ওভারকাম করা যাবে বলে তাদের সঙ্গে বিয়েটা হলো। তোমাদের কি লাভ ম্যারেজ ছিল? না, অ্যারেঞ্জ ম্যারেজই ছিল, কিন্তু বাড়ির কাছাকাছিই ছিল। বিয়েটা হওয়ার পরবর্তী সময় থেকেই শুরু হলো আবার মানসিকভাবে এবং কোনো কোনো ক্ষেত্রে আবার শারীরিকভাবে অত্যাচার শুরু হলো। কেন? কারণ তাদের ওপিনিয়ন ছিল যে সংসারে সমান সমান টাকা দিতে হবে এবং সমানভাবে সংসারের সমস্ত দায় দায়িত্ব মানে কমপ্লিটলি নিজের ওপরে চাপিয়ে নিতে হবে।
তো এবারে আমি যেহেতু কর্মরত মহিলা, সেহেতু আমার পক্ষে সময়টা তো কম, তা সেক্ষেত্রেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা আমি পেলাম না প্রথম দিকে। হাজবেন্ডও সেই সময় পাশে ছিল না? হাজবেন্ড কোনোদিনই পাশে ছিলেন না। প্রথম চেষ্টা করেছিলেন একটু পাশে থাকার, কিন্তু সেক্ষেত্রে উনি যেহেতু একটু মায়ের কথার দিকে ঘেঁষা, ওনার মা যেভাবে বা ওনার পরিবারের লোকেরা ওনাকে যেভাবে গাইড করতেন তিনি সেইভাবেই আর কি আমাকে চালনা করার চেষ্টা করতেন। কখনো বসে আলোচনা করনি, সলভ করার চেষ্টা করেছি ম্যাডাম, কিন্তু তাদের বক্তব্যই মহিলা সেহেতু আমার সোসাইটিতে স্থান সেখানেই, যে আমাকে ডান দিকে ঘুরতে বললে শ্বশুরবাড়ি, ডান দিকে ঘুরতে বললে ডান দিকে, বাঁ দিকে ঘুরতে বললে বাঁ দিকে, এইভাবেই চলতে হবে। এটা কতদিন চললো এরকম ভাবে? এইভাবেই এখনো পর্যন্ত চলে যাচ্ছে ম্যাডাম। ডিভোর্স আমি আপাতত দিতে পারিনি, কারণ আমার বাচ্চা অনেক ছোট, আমার পক্ষে সম্ভব নয়। মানে স্কুল লাইফ লিড করে তারপর আমার মা বাবা দুজনেই প্রচন্ড অসুস্থ, তাদেরকে লিড করে আবার বাচ্চাকে হ্যান্ডেল করে আমার পক্ষে সম্ভব হয়নি। যে তুমি কিভাবে থাকো এখন? মানে ডিভোর্স? আমি এখন সেপারেশনেই থাকি। মিউচুয়ালি আলাদা থাকো? মিউচুয়ালি আলাদা থাকি। তুমি এখন যা রোজগার করো, যেরকম ভাবে কাজ করছো, তাতে তোমার মোটামুটি সংসার চলে যায়? সংসার চলে ম্যাডাম, কিন্তু আমার যেহেতু মা বাবা দুজনেই অসুস্থ এবং আমারও যেহেতু অনেকগুলো প্রবলেম রয়েছে শারীরিক, সেক্ষেত্রে আমার নিজের ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা স্পেন্ড করতে হয় ম্যাডাম। তার মধ্যে বাচ্চাও রয়েছে। তো স্কুলে কোথায় যাও, কোথায় পড়াতে যাও? বাড়ি থেকে 15 কিলোমিটার মতো হবে ম্যাডাম। তো পাশাপাশি বললে এনজিওর কাজও করো? হ্যাঁ ম্যাডাম, একটা আমাদের অর্গানাইজেশন আছে শিশু কল্যাণ বিভাগ, আসানসোল গ্রাম সব পেয়েছি আসর বলে। সেক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন ফল, বিভিন্ন পুষ্টিকর খাবারও যেমন সরবরাহ করা হয়, তার সঙ্গে তাদের কালচারাল বা সাংস্কৃতিক বিষয়ে উন্নতিরও প্রচেষ্টা করা হয়। যেমন তাদের নাচ গান আবৃত্তি ছাড়াও তাদের নাটক এবং আরও যে বিভিন্ন যে সমস্ত মূকাভিনয় ছায়ার মাধ্যমে যে শোগুলো, এগুলো করানোরও চেষ্টা করা হয়। তো এই কাজেও তো তোমাকে সময় দিতে হয় এনজিও? এই কাজেও সময় দেওয়ার চেষ্টা করি ম্যাডাম। এনজিওর সঙ্গে কত বছর হয়ে গেল? 12 বছর। তো ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? আমাদের এলাকাটা হচ্ছে ইসিএল এর এলাকা। চেষ্টা করা হচ্ছে তাদের যে পরিত্যক্ত কোয়ার্টারগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে যদি আমরা অ্যাপ্লিকেশন দিয়ে যদি কোনোভাবে বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রমটাকে এক জায়গায় অ্যাসেম্বল করে করা যায় এবং সেটাকে একটা গার্ডেন টাইপের করে সুন্দরভাবে সাজিয়ে করা হয় এবং তার পাশাপাশি পার্ক রাখা হয়, যাতে মানুষরা এসে বিনোদনও হয় এবং তাদের কাছ থেকে কিছু সুবিধা বৃদ্ধাশ্রমের মানুষরাও পান এবং অনাথাশ্রমের বাচ্চারাও যাতে তাদের কাছ থেকে কিছু সহযোগিতা পায়, সেক্ষেত্রে আমরা প্রচেষ্টা চালানোর চেষ্টা করছি। এত কিছু প্রবলেমের মধ্যেও যে তুমি এনজিও চালাচ্ছ, প্লাস তোমার স্বপ্ন অনাথাশ্রম করার, এটাই তো সব থেকে বড় কথা। জানি না ম্যাডাম ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা ইচ্ছা রয়েছে এবং চেষ্টাও করে যাচ্ছি। ভালো থেকো প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি সুন্দর করে সাজানো, বাহ। বসবো। নমস্কার বৌদি, কতদিন হলো এই হোটেল? এটা আমাদের 21 বছর। আগে একটু হেসেলটা দেখে নি, যেখান থেকে বৌদির হোটেলে রান্না হয় হচ্ছে আসল প্রক্রিয়াটা চলে মানুষকে খুশি করার, মানুষকে কাছে টানার বৌদির হোটেলে। চলুন। তো আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হবে হচ্ছে এমনি ডাল ভাত, সব 2 রকম সবজি, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর মাছের মধ্যে মাছ হবে আর মাছ, কাতলা মাছ, জিয়ালি মাগুর মাছ হবে, বরলি মাছ হবে, আর হচ্ছে মাটন চিকেন তো থাকবেই। বৌদির হোটেল মানে তো মাটন তো বিরাট বিখ্যাত, সব দূর দূর থেকে ছেলেকে বলে না মাটন। আরও তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার জন্য আপনি আরও হিট হয়ে গিয়েছেন। বৌদি কিভাবে চিন্তা এলো এই হোটেল করার, কিভাবে শুরু হলো? 7 বছর যখন বয়স তখন আমার মা মারা গেছে। আমার বাবা, আমরা 2 ভাই বোন অনেক কষ্ট করে মানুষ করছে আমার বাবা আর মা। তারপর হলো যখন আমার বিয়ের বয়স হলো, আমার বাবা বিয়ে দিতে লাগবে মেয়ে, তো পরিস্থিতি খুব খারাপ, কী করে বিয়ে দিবে। যাই হোক পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা করে আমাকে বিয়ে দিল। তো যখন বিয়ে করে আমাকে এখানে নিয়ে আসলো, খুব কষ্ট আর কি, মানে ঘরে এক চালার ঘর ছিল, চাল সংসার খুব কষ্টে মানে চলছে। তখন ওকে আমি বললাম যে একটা অন্য কিছু যদি করি, মানে বাজারে হয়তো একটা কোনো দোকান টোকান যদি ভাড়া নিয়ে যদি চালাই তো যদি হয় কিছু। যাই হোক তো ওকে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি পাশে একটা দোকান আছে, মুদিখানা দোকানে যেখানে খরচা খাই, ওখানে আসলাম। ওখানে এসে বললাম, তখন ওই ছেলেটা বললো আর কি, ভদ্রলোক বললো যে এরকম একটা দোকান পাশে আছে, আপনি বৌদি যদি ভাড়া নাও তাহলে নিতে পারো, চালাতে পারবো, তুমি তো রান্নাবাড়া ভালো জানো। আমি তো ঠিক আছে, আমি বাড়িতে যাই, আমি হাজব্যান্ডের সাথে কথা বলি কি বলে। তো বাড়িতে গেলাম, দেওয়ার পরে বললাম আমার হাজব্যান্ডকে, আমার হাজব্যান্ড তো এক কথায় রাজি হলো, হ্যাঁ ঠিক আছে, কত ভাড়া নিবে না নিবে এগুলো আলোচনা করতে লাগবে মালিকের সাথে। তখন দোকানের মালিকের সাথে গল্প হইলো, তখন বলছে হ্যাঁ দিব আমরা। তখন যাই হোক ওরকম করে তখন যে আমরা হোটেলটা খুলবো বা আবার চালাবো,
তো তখন তো পয়সা কড়ি ছিল না হাতে, পয়সা কড়ি শুরু করতে গেলে তো বাসনপত্র লাগবে, কাঁচা মাল লাগবে। হ্যাঁ, তখন আমি কি করি, তখন 7,000 টাকা লোন নিয়ে বাড়ির কিছু বাসনপত্র ছিল ওগুলো নিয়ে আসা হলো, আর অল্প অল্প করে 4টা বাটি 4টা থালা এইভাবে একটা হাঁড়ি একটা কড়াই একটা খুন্তি এইভাবে নিয়ে দোকানটা চালু করা হলো। আচ্ছা, হোটেল শুরু হয়ে গেল। তখন অল্প অল্প করে করতাম আর কি। হ্যাঁ, রাত্রেবেলা রুটি করতাম, দিনের বেলা অল্প ভাত করতাম, অল্প ডাল, অল্প তরকারি বা অল্প মাছ। খেত তখন মানে কজনের আইটেম? তখন 10-12 জনের আইটেম বা 8-9 জন এইভাবে আর কি। ওরকম দিনকে দিনে কাস্টমার বেড়ে যাচ্ছে, 1-2 করে হয়ে যাচ্ছে, 20 থেকে 25 জন, 25 জন থেকে 30 জন এইভাবে করে যাচ্ছে আর কি। তো ওখানেই আমরা করলাম প্রায় হচ্ছে 15 বছর ভাড়া দোকান। তারপরে ভাড়া দোকান করে তখন আবার কি করি, একটা তো নিজস্ব একটা জায়গা একটা বা নিজস্ব দোকানটা করলে ভালো হয়। কতদিন ওই দোকানটা চালিয়েছিলেন? 15 বছর। তো আস্তে আস্তে উন্নতি হলো ওইখানে দোকানে? চলছে আর কি, অতটা যে উন্নতি তাও না, খুব যে খারাপ তাও না, মোটামুটি চলে গেছে আর কি। বাচ্চাদের একটু পড়াশোনা যেটুকু আর কি করে আর কি ইয়ে করতে পারছি। তারপরে তো বাড়ি ঘর তো নেই, তখন কি করি, তখন অল্প অল্প করে লোন নিই, আবার এদিকে দোকান করে শোধ করি, অল্প অল্প করে ঘরটা বাড়ি চালু করা হইলো, বাড়িটা বানানো হইলো। তারপরে বাড়িটা বানাতে 5 বছর লেগে গেছে, যেন অল্প অল্প পয়সা দিয়ে অল্প অল্প জিনিস। আমার চা এসে গেছে, দাও আমি তুলে নিচ্ছি, তোমরা নিয়ে নাও। বাস, ভেরি গুড। কাঁচের গ্লাসে এরকম চা, অসাধারণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ সাধুদা বলুন। জাস, কোথাও পাওয়া গেল না, টিকিটই খুঁজে পাওয়া গেল না মহিলার। ধরনের মহিলা বটে, পুরো ঘোল খাইয়ে দিচ্ছে আমাদের ডিপার্টমেন্টকে। কিন্তু সাধুদা, এই ধরনের ক্রিমিনালরা কিন্তু সেসব জায়গায় যায় যেসব জায়গায় তারা আগে কখনো গেছে বা আগে কখনো থেকেছে। এরা এরা কখনো কোনো হোটেলে যাবে না, কোনো রেস্টুরেন্টে যাবে না, কারণ এরা প্রফেশনাল ক্রিমিনাল নয়। কিংবা এরা এরা কোনো রকম আড্ডাতেও যাবে না। এটা সম্পূর্ণ একটা প্রতিশোধের গল্প, একটা প্রতিশোধের গল্প। আর সেই প্রতিশোধ নিতে গিয়ে খুন, স্বামীর সাথে অন্য নারীর প্রণয়, স্ত্রীর ওপর অত্যাচার, স্ত্রীর সন্তান নষ্ট। কি কি বলছো কি তুমি? আস্তে আস্তে আমি সবটাই বলবো। আমি অনেক তথ্য সংগ্রহ করেছি, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ওরা ঠিক কোথায় থাকতে পারে। কিন্তু তুমি কোথায় আছো? আমি এই তো গরিমার বিদায় অনুষ্ঠানের জন্য বাড়িতে এলাম। এই তো সবে গরিমা আর গুঞ্জন ওদের বিদায় হলো। ওরা এক মিনিট সাধুদা, আমি রাখছি। কি হলো সাধুদা? বিদায় মানে তো ওদিকে বরণ। কিসের বরণ? আমি রাখছি, আমি পরে সবটা বলছি আপনাকে। সাধুদা, বরণে থাকতে পারে ও। কোন বরণে? সাধুদা, আমার সময় নেই এখন, আমি রাখছি ফোনটা। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বর্দি, আমার খুব জরুরি দরকার আছে। আমি মনে ট্রেস করতে পেরেছি প্রমিতা বাবু কোথায় আছে। আমি গেস করতে পারছি, আন্দাজ করতে পারছি। আমাকে যেতে হবে বর্দি। আরে শোনো, তোমার রিপোর্টগুলো কি এসেছে, ডক্টর কি বললো সেটা শুনবে না? আমার শোনার সময় নেই এখন, আমাকে বেরোতে হবে। কে বলছেন? প্রমিতা বাসু বলছিলাম। গুঞ্জনের বাড়ি থেকে বলছেন তাই তো? বরণের অনুষ্ঠানে আছেন আপনি, নতুন বউকে বরণ করবেন তাই তো? কিন্তু বরণ তো আপনি করতে পারবেন না প্রমিতা বাবু,
সদ্য বৈধব্য এসছে, রীতি অনুযায়ী কিন্তু আপনার এখন কাল অসুর চলছে, তাই আপনি বরণ করতে পারবেন না। বরণ করব আমি বরণ করব আপনাকে। আসছি আমি প্রমিতা বাসু। আমার খুব তাড়া আছে, আমাকে বেরোতে হবে এক্ষুনি। জগৎ আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডোন্ট মুভ। প্রমিতা, 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 প্রমিতা। এদিকে ঘুরুন। এদিকে ঘুরুন, মুখটা দেখান। কি হলো? এদিকে ঘুরুন। সরি সরি। হ্যাঁ স্বয়ং ভেতরটা দেখো, তাড়াতাড়ি যাও। প্রমিতা, প্রমিতা, প্রমিতা। আপনি কে? আরে উনি তো মেয়ের বৌদি, কিন্তু আপনার হাতে বন্দুক কেন? কেন? মেয়ে মানে কি হাতে খুন্তি থাকতে হবে, নাকি হাতা থাকতে হবে, নাকি ঘর মোছার নেতা থাকতে হবে? থাকতে পারে না বন্দুক মেয়েদের হাতে? কিন্তু আপনি কে? জাস্ট জার্নাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এবং আপনাদের বাড়ির বউয়ের বৌদি। হ্যালো, বনলতা চক্রবর্তী বলছিলাম। আপনি ঠিকই ধরেছিলেন, বরণের জায়গাতেই আমি ছিলাম। বরণ হয়ে গেল, আমিও চলে এলাম। যাক বাবা, বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট ক্ষেত থেকে গেল আমার। গুলিটা 20 বার লেগে গেল, আপনার লাগলো না। যাকে চলি। হ্যাঁ, আমি যে আপনার অধরাই থেকে গেলাম, এখন থেকে ঠিক 24 ঘন্টা, এখন থেকে ঠিক 24 ঘন্টা পর আপনি আর আমাকে খুঁজে পাবেন না। চলি, গুড নাইট। হ্যালো হ্যালো। চাস কি হলো? কি চতুর মহিলা, চতুর মহিলাই প্রমিতা বাসু একটা অদ্ভুত কথা বললো, জানেন কি? বলো নাকি 24 ঘন্টার পর থেকে ওনার কোনো খোঁজ পাওয়া যাবে না। ওনার কোনো খোঁজ পাওয়া যাবে না 24 ঘন্টার পর থেকে। কেন? কেন বললো এই কথাটা? কি প্ল্যান করছো? তুমি ওদের কোনো প্ল্যানের কথা ভাবছো? এই প্ল্যানটা ওরা অনেকগুলো বছর ধরে করছে, অনেকগুলো বছর। ঠিক যখন প্রমিতার সন্তানটা নষ্ট হয় ওর স্বামীর অত্যাচারে, তখন থেকে এই ছকটা ওরা কষছিল, এবং শেষ চালটা হয়তো আগামী 24 ঘন্টার মধ্যেই চালবে, এবং সমস্ত আইনের আওতা থেকে ওই প্রমিতা বাসু বেরিয়ে যাবে। না, সেটা হবে না। এই জ্যাস সান্যাল থাকতে সেটা হবে না। এই জ্যাস সান্যাল থাকতে সেটা কোনোদিনও হবে না। প্রমিতা বাসু কোনোদিনও হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, কাঁদছো কেন মা? আমি কিচ্ছু বুঝতে পারছি।
আমি তো বড্ড সাদামাটা। কেমন বিয়ে হচ্ছে? কে এই রেহান? হয়তো ভালো ছেলে, কিন্তু কিন্তু ওর বাবা মা কে তা তো কিচ্ছু জানি না, কিচ্ছু না। কার হাতে আমাদের মেয়েকে তুলে দিচ্ছে? আমাদের মেয়ে তো কোনো খেলনা নয় যে তার জীবন নিয়ে খেলবো। একটা বস্তি বাঁচানোর জন্য আমাদের মেয়ের জীবন বাজি রাখছি। এ কেমন বিয়ে হচ্ছে? আপনি চিন্তা করবেন না। কে? যা হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে, আপনি বিশ্বাস রাখতে পারেন। আপনার মেয়ের স্বপ্ন পূরণ হবে, এ বস্তিও বাঁচবে। আপনার মেয়ে আইএস অফিসার হবে, নিজের পরিচয়ে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে, আর তার সঙ্গে ডিএস কলোনিও বাঁচবে। আজকে রাতে সমস্ত ফেসলা হয়ে যাবে। এই নিন। এটা কি? গয়না দিয়ে গেলাম। গয়না? পরিয়ে দেবেন। দাঁড়ান। সেদিন এত বড় নেকলেস পরালেন, আজ এই গয়না দিয়ে যাচ্ছেন। আপনি এত গয়না পাচ্ছেন কোত্থেকে? আপনি কে? আপনি ঠিক কি? আমি এমন একজন মানুষ যে 791 জন মানুষের চোখের স্বপ্নের রং ধরাতে পারি, আর আপনার চোখে প্রেমের রং। এই বিয়েতে এক ঢিলে মরবে অনেকগুলো পাখি, আর তার মধ্যে একজন হলো রেহান চ্যাটার্জি। এসো, সাজিয়ে দিই তোমায়। বিয়েটা শেষমেশ হবে তো? মম, কি বলছো কি তুমি? বিয়ে হবে না কেন? কি জানি, ভয় হচ্ছে। বিয়েটা হবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চোখে দূর, যত দূর দেখবই তত দূর চলবই, তত দূর উড়বই। হ্যালো, মাম্মি বলছি। হ্যাঁ মাম্মি বলো। আমি জানি আজ সন্ধেবেলা আমাদের এই বিয়ের মণ্ডপটা একটা রণক্ষেত্রে পরিণত হবে। তোমার কথা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? তুমি সব জানো, সব জেনে তুমি আমাদের পরিবারকে বিপদের মধ্যে ফেলেছো। তুমি আমাদের বাড়ির আশীর্বাদী হাতটা একটা অন্য মেয়ের গলায় তুলে দিয়েছো রেহান। তুমি কি ওকেই বিয়ে করতে চলেছো নাকি আজকে? কি চাইছো কি রেহান? আমি তোমার খেলা বুঝতে পারছি না। তুমি জেনে শুনে কেন আমাদের পরিবারের মধ্যে অশান্তি ঘটাচ্ছ? তুমি তোমার বাবাকে চেনো না? জানো না তুমি তোমার কাকা জ্যাঠাদের কি করতে পারে ওরা? তুমি জানো না? খুনোখুনি হবে, খুনোখুনি হতে পারে, রক্ত গঙ্গা বইতে পারে এখানে।
তুমি জানো না ওদের রেহান? তুমি চেনো না? তুমি সব জানো? হ্যাঁ হ্যাঁ জানি, আমি সব জানি, সব সব জানি। তুমি ভুলে যেও না আমি তোমার মা। যাক, অনেকদিন পর মা শব্দটা তোমার মুখে শুনলাম, অনেকদিন পর। যাক, মা যখন বলেছ তখন সন্তানকে বিশ্বাস করতে শেখো। মা বিশ্বাস করো, কোনো রক্তগঙ্গা বইবে না, কোনো রক্তগঙ্গা বইবে না। আমি সবকিছু সামলে নেবো, সবকিছু। এটা সতের বিরুদ্ধে অসতের লড়াই, ভালোর বিরুদ্ধে মন্দের লড়াই। মা, আমি কিছুতেই আপোষ করবো না, কিছুতেই না। তুমি কি রিক্সাওয়ালার মেয়েটাকে বিয়ে করছো? প্লিজ মা, প্লিজ এরকম বলো না। ওরা নিচু তলার লোক রেহান, ওদের সঙ্গে আমাদের মেলেই না। আর আমরা চ্যাটার্জি গ্রুপ। তুমি রেহান চ্যাটার্জি, তুমি রাজেশ্বর চ্যাটার্জির ছেলে। আর ওই মেয়েটার বাবা রিক্সা চালায়, দুবেলা দুমুঠো তারা খেতে পায় না, তাদের কিভাবে দিন চলে আমি সব জানি, কিভাবে বেঁচে আছে আমি জানি রেহান। জানি মা, তারপরেও ওই বাড়ি দখল করে কোটি কোটি টাকার হসপিটাল বানানোর স্বপ্ন দেখছে ওই রুদ্রাণী চ্যাটার্জি, রাজেশ্বর চ্যাটার্জি। যাক মা, আমি তোমাকে একটা কথা বলছি, কাউকে বলতে পারিনি, তোমাকে বলছি। কি? ভালোবাসি আমি যোগমায়াকে। মা, সবাই ভাবছে আমি ডিএস কলোনির জন্য যোগমায়ের হাত ধরেছি, কিন্তু না মা, আমি যোগমায়ের হাত ধরেছি ভালোবেসে। আর রেমা? জানি না মা, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, জীবনে যদি একবার আমাকে সন্তান ভাবো তাহলে মুখ খোলো না, আমাকে বাড়িতে আসতে দাও, তার আগে মুখ বন্ধ রেখো, মুখটা বন্ধ রেখো প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আস্তে আস্তে আমি তোমাকে কি বলছিলাম, আমি কে, আমার নাম কি? আমার নাম তো শিমুল। তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে? শিমুল বলে ডাকবে। শিমুল তোমার কে হয়? না, কি কথা? নিজের বউকে বলছেন নার্স? নার্সই তো। ঠিক বলেছ, আমি তোমার নার্স। এই যে আমি তোমাকে দেখে রাখবো, তোমাকে ওষুধ খাওয়াবো, তোমার যত্ন করব, কিন্তু তোমাকে যে আমাকে একটু হেল্প করতে হবে, আমার কথা শুনে চলতে হবে তো। আমার কথা না শুনে তুমি কি করলে? বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে। কিন্তু এখন আর এরকম করতে পারবে না। তোমায় কিন্তু সবসময় আমরা চোখে চোখে দেখে রাখবো। বাগানেও তালা দিয়ে রেখেছি। কি করলে বলো তো তুমি চলে গিয়ে? তোমার কি অবস্থা করলে? নিজেও কত কষ্ট পেলে। এর থেকে বেশি কিছু হয়ে গেলে তো, শোনো আমার কথা, তুমি কিন্তু আর কখন এরকম করবে না। বলো করবে না? করবে না তো? পলা সেখানে থাকলে না কারুর আনন্দে থাকা সম্ভব নয়। যা দজ্জাল, আবার সাথে করে বউ নিয়ে আসছে। মা, তুমি চুপ করো না। এই কেন রে? চুপ করব কেন? কেন চুপ করব? আমি ভয় পাই কাউকে? আর আমি যা বলছি সব তো সত্যি কথা বলছি। বাড়ির লোক কেউ জানে না, সবাই সবটা জানে। দেখি, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আবার কি ব্যবস্থা করতে হবে? ও বৌমা, কি বলতে চাইছো গো? তুমি আবার পরাগকে নিয়ে কোথাও চলে যাবে নাকি? না মা, আমি সে কথা বলিনি। আমি তোমার ছেলেকে কোথায় নিয়ে যাব বলো? যদি দরকার পড়ে আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তোমার ছেলেকে আমি তোমার কাছ থেকে কোথাও নিয়ে যাব না। তুমি কিছু বুঝতে পারছো? শুনছো সবাই কি বলছে? তোমাকে তো ভালো হয়ে উঠতে হবে। আমার হয়ে লড়াই করবে না তুমি? আর কতদিন বলো তো আমি একা একা লড়াই করব? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো পরাগ। আমরা তো একসঙ্গে লড়াই করব। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? ও পরাগ,
বুঝতে পারছো? বেশ কিছুদিন আমাকে অন্য ভূমিকায় থাকতে হবে শিমু। তুমি কষ্ট পেও না, আমার এই আভরণের দরকার আছে, এই মুখোশের দরকার আছে আমার। তবেই বুঝতে পারবো কে তোমাকে কিভাবে ফাঁদে ফেলতে চাইছে। তবেই অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে আমার কাছে। আমি কথা বলছি না মানে লোকে ধরেই নেবে আমি কিছু শুনছিও না। এটা কমন সাইকোলজি। তুমি যখন আমাকে বাঁচিয়ে এনেইছো শিমু, তখন বাকি লড়াইটা আমাকেই লড়তে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি পলাশকেও বলেছি, আমার জন্য এনআরআই সম্বন্ধ এসেছিল জানো। বিদেশ চলে যেতাম, হয়তো বিদেশে থাকতাম। শুধুমাত্র তোমার ছেলেকে ভালোবেসেছি বলে আমাকে জীবনে এত বড় একটা অপমান নিতে হলো। এটা তো কিছু কম কথা নয় বলো। তোমাদের হয়তো মনে হবে যে আমি দোষী। মা বাড়িতে তো সবে এসেছে, তাই আমার মনে হয় দোষ গুণের বিচার যা হওয়ার হয়ে গেছে। পুলিশ বিচার করেছে, বিচারক বিচার করেছে, আমরা কে বলো তো দোষ গুণ বিচার করার? থাক, তোমায় আর দরদ দেখাতে হবে না। অনেক দরদ তো দেখিয়েছো, আর দেখাতে হবে না তোমায়। আমি দরদ দেখানোর কে পলাশ? আমি কেন দরদ দেখাতে যাব? মা তোমায় একটা কথা বলি, এ বাড়িতে যেন অকারণে কেউ আমার সাথে কথা না বলে। এই কথাটা তুমি মাকে কেন বলছো? এই কথাটা তো তুমি আমার জন্যই বললে, তাই তো? তাহলে আমাকে ডিরেক্টলি বলো না। তুমি আমার সাথে কথা বলতে চাও না, এটাই তো? বলো আমাকে। আসলে কি বলো তো, একই বাড়িতে থাকবো, কথা বলবো না, সেটা তো হতে পারে না। তাই কথা বলাটা আমি শুরু করলাম। এখন তোমার যদি আমার সাথে কথা বলতে ভালো না লাগে, ঠিক আছে, কথা বলবো না। আমার বড় ছেলে যা মনে করেছে ঠিক তাই সে করেছে। কিন্তু দাদার অবস্থা তো এখন খুব খারাপ। শুনলাম সে তো আর কথাও বলতে পারে না। বলি ও কি কথা? কে বলেছে গো? কথা বলতে পারে না? পারে তো, পারে তো, খুব কথা বলতে পারে। তবে হ্যাঁ, পুরনো কথা সে আর কিছু মনে করতে পারে না, বুঝেছো? বাহ 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 বাহ, পুরনো কথা কিছু মনে রাখতে পারে না। দেখে দেখে পুরনো কথাগুলোই ভুলে গেল। আর ওর বউ যা যা করেছিল সেগুলো মনে রাখার ওর কোনো দায় নেই। এক বাড়িতেই থাকবে, আমার ব্যাপারে কথা বলবে, অথচ আমি কোনো কথা বলবো না, সেটা তো হয় না ভাই। আমার ব্যাপারে যদি কথা বলো, আমি কিন্তু উত্তর দেবই। আর সেই উত্তর যে সবসময় পছন্দসই হবে তাও কিন্তু নয়। তাই আমার ব্যাপারে তোমরা কথা বলো না, আমিও তোমাদের ব্যাপারে মাথা গলাবো না। আমি চাকরি করতাম, ও আমার চাকরিটা খেয়েছে। বাড়ির সবার মাথায় চড়ে নাচবে বলে ও সবার ক্ষতি করছে। এবার থেকে কি এখন ওর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে আমাদের? বালাই শার্ট, আমার মুখাপেক্ষী হয়ে থাকবে কেন তুমি? আছে তো তোমার হাজবেন্ড, রোজগার করে সে। টিজ করছো? তুমি তো ভালো করেই জানো যে আমার বরের এখন তেমন কোনো রোজগার নেই। তুমি একটা চাকরি খুঁজে নাও না প্রতীক্ষা। সেটা না তোমাকে বলতে হবে। সেই উপদেশ দেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডাকিনি। আমার জীবনের এমন 12টা বাজিয়েছো তুমি যে একটা চাকরি জোগাড় করারও উপায় নেই আমার। উমা, উপায় নেই কেন? দেখো, তোমার কথা মতো তুমি তো কোনো অন্যায় করনি। তাহলে যাও না, হায়ার কোর্টে যাও। আরো অনেক জায়গা আছে, তো যাও, গিয়ে সঠিক বিচার চাও। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? আমাদের শাসাচ্ছ যে আমরা অন্য কোথাও গিয়ে কিচ্ছু করতে পারবো না? এ বাবা, আমি কেন তোমাদের শাসাতে যাব বলো? আমি তো তোমাদের সাহস দিচ্ছি। যাক প্রতীক্ষা, কিছু খাবে তুমি? বলছি আমি না পরোটা বানিয়েছি, আর ও বেলার একটু তরকারি আছে, তোমাকে পরোটা আর আলু তরকারি দিচ্ছি, সেটা খাও। আমার সাথে কথা বলতে নাই পারো, কিন্তু দেখো এক বাড়িতেই আছি, একই হাড়ি চড়ছে, রান্না আমিই করছি, সেখানে তো আমার হাতে তোমাকে খেতেই হবে, আর তো কোনো উপায় নেই। আর আমার বাবা মা না আমাকে সেই শিক্ষা দেয়নি, বাকিদের জন্য রান্না করব, তোমাদের জন্য রান্না করব না, সেটা তো হতে পারে না। আমি রান্না করলে তোমার কোনো আপত্তি নেই তো প্রতীক্ষা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ইচ্ছে হয়েছে আজ সকালে আমি আমার বউয়ের সঙ্গে বেরোবো, বাস। আমি এ ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। ঠিক যেটা চাইছি না সেটাই এখন। সৌর্য,
তুমি যদি এই 7 সকালে আমার সঙ্গে বেরো তাহলে আমার খুব গিল্টি ফিল হবে। কেন গিল্টি ফিল হবে কেন? বারে তুমি আমার জন্য তোমার রবিবারের ছুটিটা এভাবে নষ্ট করবে, আমার গিল্টি ফিল হবে না? আর আমি তোমাকে এই অবস্থায় যদি একা একা ছেড়ে দিই তাহলে আমার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করবে না? এই অবস্থা মানে কি? এই তো কটা দিন হলো, আর আমি এখন পারফেক্টলি ফাইন। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কিসে? এই যে তুমি আমাকে তোমার বাপের বাড়ি যাওয়া থেকে আটকাচ্ছ, কোন স্পেশাল মানুষ আসবে বুঝি? তোমার পুরনো ওল্ড ফ্লেম? ওল্ড ফ্লেম তো তোমার ওই বাড়িতে। সরি সূর্য, আমি তোমাকে হার্ট করতে চাইনি। সত্যি কি রাই আমার ওল্ড ফ্লেম, নাকি এখনো সে আমার মনের মধ্যে নতুন হয়ে আছে? এখনো আমি ওকে দেখলেই দুর্বল হয়ে পড়ি। নিজের মনের কাছে আমি মিথ্যে বলবো কি করে? কি হলো? বললাম তো সরি, তুমি রাগ করলে? তার মানে বৌমনির সন্দেহটাই সত্যি হলো। তুমি আমাকে ওই বাড়ি যেতে দিতে চাও না যাতে আমার রায়ের প্রতি কোনো রকম দুর্বলতা বাড়ে। সূর্য, তুমি প্লিজ সবার মতো আমাকে ভুল বুঝো না। দেখো, আমি তোমাকে কথাটা মজা করে বলেছি, তোমার সঙ্গে কি একটু মজা করতে পারবো না আমি? হ্যাঁ, আর তুমি তো নিজের মুখেই বলেছো যে তুমি বাড়িতে থেকে বাবার দেখাশুনো করবে, আর ওই বাড়িতে গেলে আমার মা নিশ্চয়ই তোমাকে চট করে ছেড়েও দেবে না। তোমার সব মিলিয়ে দেরিই হয়ে যাবে, বাবাকে অনেকটা সময় একা থাকতে হবে বাড়িতে। এই সব কিছু ভেবেই আমি কথাটা বলেছি। সূর্য, তুমি প্লিজ মুখ ভার করে থেকো না। তুমি এভাবে মুখ ভার করে থাকলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব না, জান। কিন্তু তুমি প্লিজ আজ অবশ্যই ডাক্তার দেখিয়ে নিও, ওকে? আমার এই মিথ্যেটা কি ধরা পড়ে যাবে সূর্যর কাছে? আমার এই সংসারটা কি ভেঙে খান খান হয়ে যাবে? এভাবে কি বেশি দিন মিথ্যে দিয়ে তোমাকে ধরে রাখা সম্ভব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে রবিবার, ছুটির দিন, বাড়িতে থাকবে এটাই স্বাভাবিক। বড় বড় কথা হয়েছে, দয়া করে রবিবার দিন টই টই করতে বেরিয়ে যেও না কোথাও। মানে দিদি ভাই কি অন্যদিন টই টই করে ঘুরে বেড়ায় নাকি? আজকাল বড্ড বেশি কথা হয়েছে। হ্যাঁ, না হয়তো তুমি কোনো উপায় রাখোনি মা? কি যে জাতক্রোধ হয়েছে তোমার দিদি ভাইয়ের ওপর, কেন বলো তো? আর দিদি ভাই তোকে বলছি, নিজের সংসারের জন্য না সবকিছু উৎসর্গ করে দিস না, ভাব দে না। এখানে তোর ব্যাপারে কেউ ভাবেও না দিদি ভাই। আবার বলছি দিদি ভাই, তুই এখান থেকে চলে যা। না, সে তো যাবেই। তোর দিদি তো এক পা বাইরে থেকে বাড়িয়ে আছে। প্লিজ। আচ্ছা সত্যি একটু থামবি? আর মা প্লিজ এবার চুপ করবে একটু। আমি তো বলছি আমি যদি বেরোই রান্না টান্না সবকিছু করে দিয়েই বেরোবো। মা রান্নার নিকুচি করেছে, তুই আনাজটা কেটে চলে যা, বাকিটা আমি দেখে নেব। কি এমন রাজকার্য করতে যাবে তোমার দিদি ভাই? কোথায় যাওয়ার কথা হচ্ছে একটু শুনি। কেন? দিদি ভাইয়ের সেই বয়ফ্রেন্ডের কাছে? কি রে দিদি ভাই, তাই তো? ওমা নীলু, তুই কখন এলি? এই তো মা। তা আজকে তোমাদের অশান্তি ঠিক কি নিয়ে? সে যে নিয়েই অশান্তি হোক না কেন, তুই বল না তুই কি কি খাবি? আমি রান্না চাপাইনি এখনো, যা যা বলবি আমি ঠিক করে দেব। বাবা, যা যা বলবো তাই তাই রান্না করে দিবি? হ্যাঁ, এমন করে বলছিস যেন যা চাইবো তাই রান্না করে দিবি। আচ্ছা আমি যদি বলি গলদা চিংড়ি খাবো, আমি জানি নীলু, তুই এমন কিছু চাইবি না যেটা তোর দিদিভাই দিতে পারবে না।
নীলু, এদিকে এসো না। এই গরমের মধ্যে না দাঁড়িয়ে থেকে চল পাখার নিচে এসে বসো। যাচ্ছি। আচ্ছা, সবকিছুর মধ্যে কিন্তু দিদিভাই একটা কথা কিছুতেই বললো না, যে ওর নিমন্ত্রণ কোথায়। নাকি বলা যাবে না মা? সিক্রেট? সবার জীবনে তো কিছু না কিছু সিক্রেট থাকে, তাই না? আর ভদ্র সমাজে সেটাকে নিয়ে কেউ খোঁচাখুচি করে না। বাপরে, তুই কি তোর দিদির কাছে ট্রেনিং নিতে শুরু করেছিস নাকি? দিদিভাই যদি সত্যি আমাকে সেভাবে ট্রেনিং দিত না, তাহলে একটু হলেও আমি দিদিভাইয়ের মতন সেলফলেস হতে পারতাম। তবে তোরা কেউ তো দিদিভাইকে চিনলি না। দিদিভাইয়ের বোন হতে না আমি গর্ববোধ করি। সকাল সকাল তোমার দিদি পূজা আমার সহ্য হচ্ছে না, থামো তুমি। মা, একটা জিনিস খেয়াল করেছো? এই সবকিছুর মধ্যে কিন্তু দিদিভাই নিজের জায়গাতে থেকেই গেল, কিছুতেই বললো না ওর নেমন্তন্ন কোথায়। ধরে নে আমি বলতে চাই না। দেখেছিস কিরম চ্যাটান চ্যাটান কথা হয়েছে? দেখেছিস চাকরি করে আমাদের পুরো বাড়ির একেবারে মাথা কিনে নিয়েছে। নীলু, নে, রোদ্দুরে এসেছিস, একটু লেবু শরবত খেয়ে নে। কি রে, নে। স্যার, আমি জানি না আমি সবকিছু সামলে আপনার কাছে কি করে যাব। আমি তো এটাও জানি না আমার নিজের মনের জড়তাটা আমি কি করে কাটাবো। কেন যে কালই বলে দিলাম না স্যারকে, আমি পারবো না। কে জানে উনি কি কি আয়োজন করে ফেলেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি না বুঝতে পারছি না আমি কি করে পড়লাম, এখনো পুরো ব্যাপারটা কিরকম একটা ধোঁয়াশার মতো হয়ে রয়েছে। কিসে পড়লাম? ওইখানে তো হোঁচট খাওয়ার মতন কোনো জিনিস নেই। কিসে হোঁচট খেলাম, কি করে পড়লাম? আর যখন পড়লাম তখন বিজলি ওইখানে কি করছিল? যতই বলুক ও বৌদি ভাইয়ের ঘরে গেছিল, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। সারাক্ষণ একটা বড় ঘোমটা দিয়ে ঘুরছে, ঘোমটাটা সব থেকে বেশি অদ্ভুত। একদম ঠিক কথা বলেছো বউ, সত্যি খুব অদ্ভুত। নিজের মরদ ছাড়া নাকি কারোর সামনে মুখ দেখাতে নেই। কি গো, মুখটা দেখাও। স্বামী ছাড়া কারোর সামনে ঘোমটা নেই খুলতে। এই কথা তো আমি জীবনেও শুনিনি। মাঝরাতে ঘুমের মধ্যে আমাকে তুই তোগাড়ি করে এসি চালাতে বলছে। এই সবিতা, একটু এসি চালিয়ে দে না। রিমোট কোথায়? রিমোট যদি ধরে ফেলি ঘোরের মধ্যে করছে, কিন্তু ঘুমটা কিছুতেই সরাচ্ছে না। সেটাই তো সবিতা দি, সেটাই। এই ঘুমটাটাই সব থেকে বড় রহস্য। ঠিক বলেছিস। জানিস এই বিজলির না, মানে আরে সেদিন কি করেছে বলতো? যেদিন তোকে আমি দুধ খাওয়াতে এলাম, তোর ঘর থেকে বেরোচ্ছি, দেখছি তোর ঘরের সামনে ঘুরঘুর করছে। আমি ওকে ডাকতে ও চলে যাচ্ছিল। তারপর জোর করে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কি করছো? তখন বলছে যে তোর পায়ের ব্যথা কেমন আছে সেটা জানার জন্য নাকি ওখানে এসছে। তুমি তিতিরের ঘরের সামনে কি করছো? हम तो देखते आए थे कि बिटिया बिटिया की तबीयत कैसी है, बिटिया कैसी है। তোমাকে বলেছে আমার পায়ের খোঁজ নিতে এসেছে? কি বলছো? সেদিনকে এত বড় একটা ঘটনা ঘটালো, ওর জন্য আমার পা কেটে গেল, একটা বার আমাকে জিজ্ঞেস করেনি জানো আমার পা কেমন আছে। আমার না ওর একটা কথাও ঠিক মনে হয় না জানো। দিদি, তোমাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি। আজকে সকালবেলা আমি তিতির আর রাজ্যর জন্য মাছ আনতে বলেছিলাম, জ্যান্ত মাছ। ঠিক আছে, আমি বিজলিকে বললাম তুই মাছটা একটু কুটে রাখো। সে মাছের পিত্তিটাকে গেলে ফেললো। কি সেই মাছ? তারপরে আমাকে গিয়ে হাত লাগাতে হলো। একটা বটি পর্যন্ত ধরতে পারে না। আমার এই বিজলিকে না ভীষণ সন্দেহ হয়, ভীষণ। হ্যাঁ, অথচ না খাওয়ার গোসাই প্রথম দিন এসেই বলে কিনা চিকেন নেই, চিকেন चिकन नहीं, ये खाना सिर्फ रोटी तरकारी। ওই দেখ, না না না, আমার কি মনে হচ্ছে বলো তো, আমরা যাতে ওকে দিয়ে অনেক অনেক বেশি বেশি কাজ করাতে না পারি সেই ভয়ে কি ও এরকম করছে। এই যে বাটি ভেঙে দিচ্ছে, আমাকে তো সেদিন ছাকাই লাগিয়ে দিল।
জাল গিয়ে ওকে কি ছেকা তুমি তো আগে বলো না কি হয়েছিল? আর কত কি বলবো বলতো, আরে যেদিন সুজি বানাতে বললাম সেটা দেখাতে গেলাম, আমাকে ছ্যাঁকা লাগিয়ে দিল। তারপরে কি করলো, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে চলে গেল, বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে কোথায় গেছিল জানো? কোথায়? জয়দার রুমে গেছিল। আমি ওকে ধরেছিলাম, আমি তো ভুলে গেছি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি ওকে ধরে প্রশ্ন করছিলাম যে তুমি এখানে কি করছো, কি মতলবে এসে, তখন কথা ঘোরাচ্ছে বারবার। তো এত বড় মকান, আমার সব ঘর ইয়াদ থাকে না। তখন এত আগুন লেগে গেল, এত কিছু হয়ে গেল না, সবকিছুর মধ্যে ধামাচাপা পড়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাম্মির সব থেকে অভিজ্ঞ চোখ, ঠাম্মির যখন গড়বড় লাগছে তার মানে গড়বড় একটা আছেই, আর সেটার বিহিত আমাদের আজকেই করতে হবে। সবিতা দিক জিজ্ঞেস করছিল না ওই ঘুমটার নিচে কি সম্পদ আছে? আমারও যত সন্দেহ ওই ঘুমটা নিয়ে। তাহলে এইবার আমাদের তো দেখতেই হবে ঘুমটার নিচে কি সম্পদ আছে। একদম ঠিক বলেছিস, চল এখনই চল। চলো 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 তিথি, চলো চলো। এদের আবার কি হলো? कुछ बोलना है क्या मुझसे? হ্যাঁ, বলার তো একটা বিষয় আছে, একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। বুঝলি, তুমি যে এতদিন ধরে আমাদের বাড়িতে থাকছো, বেশ কটা দিন হয়ে গেল, তো আমাদের বাড়ির কেউ কিন্তু তোমার মুখটা এখনো দেখিনি। ये तो हमारे यहाँ का रिवाज है जी। হ্যাঁ, রিওয়াজ বুঝতে পারছি, কিন্তু আমাদের বাড়িতেও একটা রিওয়াজ আছে। আমাদের বাড়িতে যদি কেউ থাকে, এসে এতদিন ধরে থাকে, তাহলে তার মুখটা তো আমাদের দেখতেই হবে, তাই না? অতএব ঘুমটাটা সরাও। नहीं जी, ये हमारे अट्टे रिवाज है, जबरदस्ती मत कीजिए, मैं नहीं कर सकती। ও যদি না তুলতে চায় ঘুমটা না তুলুক, কেন ওকে জোর করছো? देखो बिटिया, मर्दा के सामने ना मैं घूंघट नहीं खोल सकती। जबरदस्ती मत कीजिए, जबरदस्ती मत। ওটা ঠিকই বলছে। জবরদস্তি আমি করতেই পারি, বুঝলি? তুমি আমাদের বাড়িতে এসে থাকছো তো, তাই আমি বলতেই পারি তুমি কোনো অন্যায় করে এসে নিজের পরিচয় গোপন করে লুকিয়ে এখানে এসে থাকছো। আমার কি মনে হচ্ছে জানো, মালিনী ব্যানার্জি যে মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গেল, আমাদের বাড়িতে ঘুমটা টেনে চলে আসেনি তো সবার ক্ষতি করার জন্য? এ কি সত্যি তবে মালিনী? আমাকে সেটা বলতে বাধ্য করো না, ঘুমটাটা খোলো খোলো। मैं नहीं कर सकती बिटिया, बोला ना हमारे अट्टे यही रिवाज है, मैं नहीं कर। আমি কিন্তু এবার জোর জবরদস্তি করতে বাধ্য হব। এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবার সামনে তুমি ঘুমটাটা খুলে দাও, আমাদের সন্দেহ দূর হয়ে যাক। এরপর কিন্তু পুলিশ ডাকতে হবে। এটা কিন্তু অন্যায় হচ্ছে, ওনার ব্যক্তিগত স্বাধীনতায় কিন্তু হস্তক্ষেপ হচ্ছে। উনি কিন্তু চাইলেই পুলিশে জানাতে পারেন। উনি কি পুলিশে জানাবেন? আমি পুলিশকে খবর দেবো উনি ঘুমটা না তুললে। সোমরাজ, পুলিশকে ফোন করো। रहने दो जी, थाक पुलिस को तो मत ही फोन करो। मारो मुंह देखन वास्तो इत्तो तमाशो, आमी मुख देखिए दिच्छी घोमटा तुले। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার কি করছেন? বাবা, তিনজন ভেতরে আছে, তিনজনকেই আমার বিয়ে অবধি আটকে রাখবে। ঈশা যদি একবার ওই টিকিটটা হাতিয়ে নেয়, তাহলে ও কি কি করবে তুমি ভাবতে পারছো? আমাদের এই বিয়েটা শেষ হওয়ার আগে এখান থেকে বেরোতে হবে, কিন্তু বাইরে তো পাহারা বসিয়ে গেছে, আমরা এখান থেকে বেরোবো কি করে?
সৃজন, আচ্ছা তুমি ভেবে দেখো, বাবা ছেলেকে হাজারটা খারাপ কথা বলতে পারে, কিন্তু ছেলে যদি বিপদে পড়ে, বাবার কাছের লোকদের তো হেল্প করতে আসতেই হবে, তাই না? ওকে ম্যাডাম, বুঝে গেছি। পর্ণার এত বড় সাহস! পর্ণা তোমার কান ভাঙিয়ে আমাদের বিয়েটা ভেস্তে দিতে এসেছিল। সব হয়েছে ওই রনিটার কুবুদ্ধিতে। ওসব কথা বাদ দাও, বলো বলো তোমার কি চাই? ওই যে টিকিট, বাসর রাতে ওটাই হবে আমার গিফট। কি তাই তো সোনা? মারো সৃজন, মারো! আমার বন্ধুকে মারতে চেয়েছিল, মেঘ তক্তা করে দাও। আরো মারো, মারো! সর্বনাশ, ওরা মনে হয় রনি স্যারকে মারছে। পড়ে গেলাম, আর পারছি না। আমাদের এক্ষুনি দরজা খুলে ভেতরে ঢুকতে হবে। তাড়াতাড়ি রাজু, তারা স্যার কিন্তু বলে গেছে আমাদের দরজাটা না খুলতে। আর পারছি না, আমার লাগছে। মারো সৃজন, মারো! হ্যাঁ, আরো মারো, আরো মারো! লাগেনি তো, লাগেনি তো। প্রথমটাই যা মারলে। আরে কি বলতো, রিয়েলি না মারলে না তোমার অ্যাক্টিংটা বেরোবে না। বাবা, দুইজন মিলে বক বক করে যাচ্ছে, তাড়াতাড়ি অ্যাক্টিংটা করে চলে আসো। মরে গেলাম। কিন্তু রনি স্যার কোনো যদি মেরে ফেলে, তখন তো স্যার আমাদেরকে ছাড়বে না। কিন্তু কিন্তু কি যে করি। বাবা গো, দেখি দরজাটা খোলো। ছাড়বো না। যাও পর্ণা যাও, আমিও আসছি। চোপর পরে সেঞ্চুরি করলো দাদা মঞ্চুরি, সুকুমার হালদার বিয়ে করবে বারবার, সুকুমার হালদার দীর্ঘ হোক সংসার। সুকুমার হালদার অমর রহে। মারবো এক চড়। অমর রায় কখন বলে রে? মরে গেলে বলে অমর রায়। প্লিজ আপনি বিয়েটা করবেন না, এটা ভালো হবে না আপনার। করবেন না, করেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণা, যা গরম পড়েছে, জলের বোতল গরম হয়ে যাবে, তাই আমি ভিজে রুমাল পেঁচিয়ে দিয়েছি, এটাকে একদম নিচে রাখবি, ঠিক আছে? থ্যাংক ইউ। দাও দাও, আমি এটা ব্যাগে ঢুকিয়ে নি। ঈশা তো বলেই দিয়েছে, সৃজন আর পর্ণা ফেরার পরে ওদেরকে আর চেনা যাবে না। দাদা, নিমতা তাঁতিপাড়াটা চেনেন তো আপনি? দাদা, ওই পথে সব চিনি, ঠিকঠাক পৌঁছে দেবো, চিন্তা নেই দাদা। বলো। হ্যাঁ ম্যাম, এই গাড়িটা বেরোলো জাস্ট। ফাইন, তোমার লোকেদের বলে দাও পর্ণাদের সমস্ত স্টেপ যেন ফলো আপ করে আর সেই অনুযায়ী আমাকে আপডেট দেয়। আপনাদের সুতোর বুনন এত ভালো, এত নাম ডাক শুনেছি, তাই তো এত দূর থেকে আসা। আপনার পছন্দ হয়েছে তো? পছন্দ মানে ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর আপনাদের প্রত্যেকটা থান, এত ঠাসা জমি যে কি বলবো। আমার তো এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে সব থান এখান থেকে নিয়ে যাই। আগে যে অর্ডারগুলো দিয়েছি সেগুলো নিয়ে গিয়ে কাজ করি, তারপরে আসা যাওয়া তো লেগেই থাকবে। দারুণ থান দেবো, এমন থান দেবো আবার আপনাদের ফিরে আসতে হবে এখানে। আমি শ্রীপর্ণা দত্ত। রবি ঠাকুরের বীরপুরুষ কবিতাটি আমি এখন পরিবেশন করব। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে পুটিমা। কি হলো? যে ভয়টা পেয়েছিলাম দাদা, সেইটাই হলো। দাঁড়াও, আমি ডালপালাগুলো সরিয়ে। সৃজন, সৃজন কথাটা শোনো। পর্ণা, তুমি নেমো না, গাড়িতেই বসো। আরে
কথা শোনো না তুমি। সৃজন, সৃজন শিগগিরই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, চলো। কি হয়েছে? কারা আপনারা? এভাবে পথ আটকাচ্ছেন কেন আমাদের? কি চাই আপনাদের? আমাদের যেতে দিন প্লিজ, প্লিজ যেতে দিন, আমাদেরকে ছেড়ে দিন। কি করছেন দাদা? আমরা যাবো তো। দাদা কোথায় যাচ্ছেন? আমরা যাবো তো। আরে দাঁড়ান দাদা। কিরে, গাড়ি তো ভেঙে গেল, এবারে পালাবি কোথায়? কে বাঁচাবে তোদের? মার দুজনকে। ও চকু দাদা, এবার কি করব? একটা কিছু উপায় দেখাও চকু দাদা, এদের থামানোর জন্য শক্তি দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার নাম সুইটি, সুইটি পাল। আর ওরা সব আমার বন্ধু, আমরা একসাথে রঘুনাথপুরে থাকি। আসুন আপনারা আমার সাথে আসুন। আমরা কোথায় যাব? দেখুন, আমাদের বাড়িতে ফিরতেই হবে। আপনি রাস্তাটা দেখিয়ে দিন, তাহলেই হবে। সে আমি রাস্তা দেখিয়ে দিতে পারি, কিন্তু এত রাতে তো গাড়ি পাবেন না, আর আপনাদের ড্রাইভারও তো গাড়ি নিয়ে পালিয়ে গেল, ফিরবেন কিভাবে? আপনাদের আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। এক মিনিট বলছি, তোমরা ঠিক আমাদেরকে বাঁচানোর মুহূর্তে কি করে এলে বলো তো? মানে তোমরা জানলে কি করে আমরা বিপদে পড়েছি? দাদা, আপনি অর্ডারটা ভালো করে বুঝে নিয়েছেন তো? কোনো ভুল যেন না হয়। না না, আপনি কোনো চিন্তা করবেন না দাদা। আসলে বুঝতেই তো পারছেন, 5 লাখ টাকার অর্ডার, যদি কোনো গন্ডগোল হয়ে যায় আমাদের আর দেখতে হবে না। আপনি কোনো চিন্তা করবেন না দিদিমণি, আমাদের তরফ থেকে কোনো ভুল হবে না। আরে বাস, তো ভালো মালদার পার্টি মনে হচ্ছে। খবরটা এখনই মিস সুইটিকে জানাতে হবে। রস নাই কিছু না। কিরে, কতক্ষণ ধরে তো গুনছিস? কত হলো? 842 মাত্র। কি? মোটে 842? তোরা তো এমন ভাবে গুনছিস যেন লাখখানে। ধর, মুখটাই বিগড়ে দিল। হ্যাঁ রে সুইটি, বাজারটা না একদম ভালো চলছে না। কি বলতো, এখন লোকজন হেবি সিয়ানা হয়ে গেছে, এদের বোকা বানানো খুব চাপ। সব খুচরো কাজ আর ভালো লাগে না। ভালো লাগে না বললে হবে রে সুইটি, ভালো তো লাগাতেই হবে রে। কেন রে, ভালো লাগতেই হবে কেন? তোরা তো আমার স্বপ্নটা জানিস। আমায় অনেক বড় লোক হতে হবে, অনেক, আর আমি তাই হব। কিন্তু তার জন্য রঘুনাথপুরে পড়ে থাকলে হবে, কলকাতা যেতে হবে। কি সব বলছিস রে সুইটি? কলকাতা কিভাবে যাবি? কি ব্যাপার, পিন্টু ফোন করছে কেন? নিশ্চয়ই কোনো খবর আছে। হ্যাঁ পিন্টু, বল কি খবর? খবর ঝাক্কাস আছে। কলকাতা থেকে দুজন পার্টি এসছে, তাঁতিপাড়ায় 5 লাখ টাকা মালের অর্ডার দিয়েছে। হেভি মালদার পার্টি। আরে বাস, তাই নাকি? ঠিক শুনেছিস তো? আরে বাবা, আমি নিজের চোখে দেখেছি। ফিরবে কখন ওরা? কোথা দিয়ে ফিরবে? খবর নে, খবর নে। এই তো বেরোচ্ছে। কথাবার্তা শুনে মনে হলো রঘুনাথপুর ধরেই যাবে। এই শোন পিন্টু, মনে হলো টনে হলো বলবি না, আমার পাক্কা খবর চাই। আরে পাক্কা পাক্কা খবর, পিন্টুর গ্যারান্টি। তুই নজর রাখ, আমি আসছি।
কি ভাবছো সুইটি? কিছু না, আসলে আমরা এখানে ঘোরাফেরা করি তো, বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি এই কাণ্ড। যোগু দাদা তোমাকে পাঠিয়ে দিয়েছেন, না হলে যে কি বিপদ হতো আমাদের। আর রাস্তায় দাঁড়িয়ে কাজ নেই, চলুন বাড়ি চলুন। হ্যাঁ চলো। কোন দিকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসুন আসুন আসুন, এই হচ্ছে আমার বাড়ি, আমার বাবা আর দাদা। ওরা কলকাতা থেকে এসেছেন, আজ রাতটুকু এখানেই থাকবে। এই তাসবাসগুলো সরা। চাউনিগুলো কেমন একটা লাগছে না পর্ণা? থাকতে দিচ্ছে, তারপরে উল্টো পাল্টা কথা বলছো তুমি না। তাও ঠিক, মেয়েটা না থাকলে যে কি হতো। ওর দাদা বাবার চাউনিটা এরকম হতেই পারে, কিন্তু লোক ভালোই হবে আমার মনে হয়। সুইটি, তোমার বাবাকে দাদাকে দেখছি, মা কোথায়? মা 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 মারা গেছে, অনেক দিন হয়ে গেল। ও সরি গো, প্লিজ তুমি মন খারাপ করো না, আমি না একদম বুঝতে পারিনি। আজকে সুইটি আমাদেরকে যেভাবে বাঁচালো, আমরা কিন্তু ওর কাছে ঋণী হয়ে রইলাম। কিনি কিছুই তো লেখাপড়া শিখিস নি, জানিস না কিছুই। সুইটির কাজে ওনারা খুব খুশি হয়েছেন, তাই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে আজকে যেটা করেছে, না হলে কিন্তু আমরা সত্যি আজকে বাঁচতাম না। কি হয়েছে সুইটি মা? সে আর বলো না বাবা, কটা ফালতু ছেলে না। এক মুহূর্তের জন্য আমরা ভেবেছিলাম আজ হয়তো সব শেষ। ভাগ্যিস ও ছিল, ও ঠিক সময় ওর দলবল নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়লো। দাদা বৌদি, আপনারা যখন এখানে একবার চলে এসেছেন, নিশ্চিন্ত থাকুন, আমরা কথা দিচ্ছি কোনো অসুবিধা হবে না। আরে অসুবিধে কিসের, এই রাতে যে আমরা একটা থাকার জায়গা পেয়েছি এই অনেক। আসুন আসুন আসুন, আপনারা এই ঘরেই আপনাদেরকে রাতটুকু কাটাতে হবে। একটু মশা আছে, কিন্তু আমি আপনাদের ধূপ দিয়ে দেবো, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। তুমি এত ব্যস্ত হয়েও না, আমরা আজকে রাতটা এই ঘরে দিব্যি কাটিয়ে দেবো। দিব্যি কাটানো যাবে, কোথায় এনে ঢুকিয়েছি তো জানো না, ধীরে ধীরে সব টের পাবে। তুমি আমাদের জন্য যা করলে, তোমার ঋণ আমরা ভুলতে পারবো না সুইটি। আপনাদের ভুলতেও দেবো না দিদিমণি, একবার আমার সাথে যার দেখা হয় সে আমাকে কোনোদিন ভুলে না। ঠিক আছে, আপনারা বসুন, হ্যাঁ আমি আসছি। সত্যি সৃজন, আজকালকার দিনেও এমন মানুষ আছে, অপরিচিত দুজন মানুষকে এইভাবে বাড়িতে থাকতে দিয়ে দিল। আর সেখানে ড্রাইভারটা এখানকার লোকের নামে ভুলভাল কথা বলছিল। আমার তো এখন মনে হচ্ছে ওই ড্রাইভারটারও হাত রয়েছে এই ব্যাপারটায়। দেখলে না কেমন ভাবে পালিয়ে গেল। হ্যাঁ গো, আমারও তাই মনে হয়। ও না ইচ্ছে করে এদের নামে খারাপ কথা বলছিল, যাতে আসল লোকের দিকে আমাদের সন্দেহ না যায়। আসল লোক বলতে তুমি কি ঈশাকে সন্দেহ করছো? 100 বার। এই কাজটা ঈশা ছাড়া আর কে করতে পারে? এদের তোমরা আমার উপর ছেড়ে দাও। তোর জন্য ছেড়ে দেবো মানে? দেখ, এতদিন ধরে তোদের অনেক বুদ্ধি দিয়েছি, অনেক মুরগি ধরে অনেক মাল কামিয়েছিস তোরা, কিন্তু এইবার এই কাজটা তোরা আমার জন্য করবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে ও তো ফুলকি, পেছনে কে? আরে ও তো মানে ভোম্বল, মিশে আছে, দারুণ দারুণ। দেখো দেখো সখী, দেখো দেখো সখী কি কঠোর তপস্যা করছে বাবা ভোলানাথকে পাওয়ার জন্য।
কিন্তু বাবা ভোলানাথের মন কি গলবে? কেন গলবি না সখী, কেন গলবি না? আমাদের ভোলানাথের হৃদয় কি এতই পাষাণ যে আমাদের সখীর এই কঠোর তপস্যায় তার মন গলবে না? নিশ্চয়ই গলবে, নিশ্চয়ই গলবে সখী। যিনি শিব সেজেছিলেন উনি কোথায় গেলেন? হ্যাঁ এই রে কিলো করেছে। আরে এবার আমরা কি করব? আরে ওই শিব সাজা লোকটা তো একটু আগে দেখলাম বাইরে গেল। হ্যাঁ মানেটা কি? আরে ওনার তো পাঠ আছে, ওনাকে তো উঠতে হবে এক্ষুনি। আরে ওনার বাড়ি গেলে হয় না কি এরকম ভাবে? আরে দূর চাই তোর, তুই আর পিয়াল ওঠ না স্টেজে। ভোলে বাবা যখন আসবে নিজের মতো উঠবে, ওঠ না তোরা। না না শিব ছাই উঠবো না। উঠবো না মানে? এই আরে ভাই তুই আর পিয়াল বলতে বল বলতাম, তোমার দাদারা তো কিছুই জানে না গো। সখী আমি তাহলে শিবের অনুচরদের ডেকে নিয়ে আসি, তারা দেখো কি কঠোর তপস্যা করছে আমাদের সখী। আসুন নন্দীদেব, আসুন ভিঙ্গিদেব। শিব কই? ভোমলদা মিসিং, ভোলে বাবা মিসিং। যা করবে এই দুটোই করবে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন রে? ওঠ দেখি, ওঠ ওঠ, দাঁড়িয়ে আছিস কেন? ওঠ হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। প্রভু দেখুন মাতা কি কঠোর তপস্যা করছে। এই শিব নেই এখানে, যা বলার একে অপরকে বল, একে অপরকে বল। ভৃঙ্গিদেব, মা যদি এই কঠোর তপস্যা নাই করে তাহলে মহাদেবকে পাবেন কি করে? ঠিক 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 ঠিক, এই যে সব হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোহিত, আমি না কদিন ধরে একটা জিনিস খুব লক্ষ্য করছি, সেটা হচ্ছে তুমি আমার সাথে কিছুতেই সময় কাটাতে চাইছো না। কেন রোহিত? রোহিত, তোমার আর ফুলকির কোর্ট অর্ডার অনুযায়ী তোমাদের 6 মাস কাটাতে হবে এবং সেই 6 মাস কাটানো শেষ হলে আমাদের তো বিয়ে হবে, তাই না? তাহলে কিসের এত সমস্যা? তুমি আজকাল এমন বিহেভ করো মাঝে মাঝে, জানো তুমি আমাকে চেনো না পর্যন্ত। এসো বসো। শালিনী, কি বলবে বলছিলে বলো। এই সুযোগ, রোহিত রায় চৌধুরী ভাড়াটে খুনির মৃত্যুটা নিয়ে কি ভাবছে সেটা জানতে হবে। ফুলকির সঙ্গে যে কারোর শত্রুতা থাকতে পারে, ফুলকিকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, এটার ব্যাপারেই বা রোহিত কি ভাবছে এটা জানাটা খুব দরকার। আমার ওপর কোনোভাবে সন্দেহ করছে না তো? কি হলো, চুপ করে আছো কেন? রোহিত, এই নকল লেই মাচানো সে যে ভাড়াটে খুনির আশা হঠাৎ করে, তাও আবার একটা ফ্রেন্ডলি ম্যাচে, সেখানে ফুলকিকে টার্গেট করা, দেন তারই হঠাৎ করে এরকম একটা রহস্যজনক মৃত্যু, এই পুরো বিষয়টা না আমাকে ভীষণ ভাবাচ্ছে জানো তো।
আমি ভাবছিলাম যে অনুপম দা মানে আমাদের অল বেঙ্গল বক্সিং অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট, ওনাকে ভাবছিলাম আমি পার্সোনালি বলবো একবার যে ঠিকঠাক একটা তদন্ত করতে এই পুরো বিষয়টার। তোমার কি মনে হয় এই বিষয়ে রোহিত? মানে এই পুরো ব্যাপারটার পেছনে কার হাত থাকতে পারে? যে বেটিং চক্র জিয়াকে দিয়ে তোমার বদনাম করানোর চেষ্টা করেছিল ফুলকির মনোবল ভাঙার জন্য, তারা কি কোনোভাবে এটা করলো? এসব তো পুলিশ দেখবে শালিনী। অংশুদা নিজে উদ্যোগ নিয়েছে, আমি শিওর কোনো না কোনো ক্লু তো বেরোবে। তবে আমার কি মনে হয় জানো তো, ফুলকি নিজের অজান্তেই হয়তো কোনো বড়সড় অপরাধীর স্বার্থে ঘা দিয়ে ফেলেছে। নাহলে তুমি ভাবো, এত বড় বড় গুন্ডা, ভাড়াটে খুনি, একটা ভাড়াটে খুনির এইভাবে প্ল্যান করে বক্সিং রিংয়ে ঢোকা। লোকটা স্টিলের নাকলস পরে ফুলকিকে মারতে চেয়েছিল, আর তারপরে সেই খুনিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যাতে সে পুলিশের সামনে কোনো রকম বয়ান না দিতে পারে। এগুলো নর্মাল ব্যাপার নয় শালিনী, কোনো বড়সড় ক্রাইম জড়িয়ে আছে এর পেছনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, আমি এত বড় সত্য থেকে এতদিন অজ্ঞাত ছিলাম। না দাদা, তুমি অজ্ঞাত ছিলে না দাদা। যথা সময় সংকেত আকারে আমি তোমায় তোমার প্রকৃত রূপের বিষয়ে বলতাম। তুমি আমার দাদার রূপে শেষ নাগের অবতার। দিন প্রভু, এই পৃথিবীর ভার আমি বহন করছি। কানাই, তোর হাতে আমার মুগুর দিয়ে দে। দাদা, তুমি তো আমায় এর মধ্যে বসিয়ে পুরো বৃন্দাবনে ঘোরাচ্ছিলে। কানাই, আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তোকে আমি এতে বসিয়ে ঘোরাবো? আমি তোর থেকে বড়, আমার তোকে নয় বরং তোর আমাকে সেবা করা উচিত। হে মধুসূদন, বলরামের বাল্যকালে তুমি ওকে ওর শক্তির কথা মনে করিয়েছিলে, তারপর সেই স্মৃতি তুমি ওর মন থেকে মুছেও দিয়েছিলে। কিন্তু জরাসন্ধের সঙ্গে হওয়া যুদ্ধের আগে বলা সত্য তুমি ওকে ভুলতে দাওনি। আচ্ছা, তুমি কি ওর সত্য বাল্যকালে ওকে সবটা বলনি যা এখন বলতে চাইছো? হে পার্থ, এই সংসারে সবকিছুই যথা সময়ে ঘটা উচিত। সময়ের পূর্বে বা সময়ের পরে ঘটে যাওয়া কোনো ঘটনার পরিণাম কখনোই ভালো হয় না। পার্থ, এই সংসারে শক্তি আর সামর্থ্যের এক অদ্ভুত মিল আছে। আমি ঠিক বুঝলাম না। যদি কোনো মানুষের শক্তি থাকে কিন্তু তাকে সামলানোর সামর্থ্য নেই, তাহলে সেই শক্তি বিনাশকারী হয়। একটা কথা মনে রেখো পার্থ, যে কোনো মানুষের মধ্যে শক্তি সময়ের পূর্বে আসতেই পারে, কিন্তু তাকে সামলানোর সামর্থ্য একটি নির্দিষ্ট সময়ই আসে। বলরাম দাদার ছোটবেলায় শক্তি তো ছিলই, কিন্তু তা সামলানোর সামর্থ্য ছিল না। তাই বলিনি, আর কিছু সময়ের জন্য তখন বলেছিলাম যখন এই সংসারে তার শক্তির প্রয়োজন ছিল। আর মাধব, এই সম্পূর্ণ সত্যটা আজকে বলার কারণ? দাদার সামর্থ্য আর সঠিক সময় পার্থ। তখন দাদার মধ্যে নিজের শক্তিকে সামলানোর সামর্থ্য ছিল, আর সঠিক সময়ের কারণে পরিণাম সার্থক হয়েছিল। মাধব, আজ আমি আমার জীবনের পরম সত্য জানতে পারলাম। প্রভু, আমি ধন্য আপনি আমাকে আপনার জ্যেষ্ঠ হবার সুযোগ দিয়েছেন। তাই তো দাদা, আমি তোমার প্রত্যেক আজ্ঞাকে পালন করি। না প্রভু, আপনি আমার আজ্ঞা পালন করেন না, বরং আপনি আমাকে দিয়ে সে আদেশ করান যে আদেশ আপনি পালন করতে চান। তাহলে বলুন, কি আদেশ আছে আমার জন্য? দাদা, দুটো কথা আছে, আর আমি চাই তুমি সেটা মানো। প্রভু, আমি আপনার সব আদেশ পালন করব। প্রথম, তুমি আমায় প্রভু বলবে না, নিজের ভ্রাতাই ভাববে যেমনটা আগে ভাবতে, আর আমার জ্যেষ্ঠর ভূমিকা পালন করবে যেমন আগেও পালন করতে। ঠিক আছে কানাই, তাই হবে।
আর দ্বিতীয়ত, তুমি তোমার শক্তির কখনো অপব্যবহার করবে না। করব না, আমি আমার শক্তির অপব্যবহার কখনো করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।